সামান্তা লিখেছেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অব এনসিপি, ব্যাটাগিরি, মুর্দাবাদ। একটু থামুন, ছবিটি ভালো করে দেখুন। এটি কি শুধুই রাজনৈতিক নেতৃত্বদের আসন বিন্যাসের ছবি, নাকি এই ছবি বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে? 11 দলীয় ঐক্যের ডাকে আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গত 23 জুন একটা সমাবেশ হয়েছে। ঘটনা সেটা না, ঘটনা হলো ওই সমাবেশের একটি ছবি দিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একটি পোস্ট দিয়েছেন। সামান্তা লিখেছেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অব এনসিপি, ব্যাটাগিরি, মুর্দাবাদ। একটু থামুন, ছবিটি ভালো করে দেখুন। এটি কি শুধুই রাজনৈতিক নেতৃত্বদের আসন বিন্যাসের ছবি, নাকি এই ছবি বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে? বাংলাদেশের রাজনৈতিক দলের কাঠামো বলি বা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোই যদি বলি, সেটা কি নারী বিরোধী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠী বিরোধী ছবিটির শেষ প্রমাণ হিসেবে হাজির হয় না? রাজনীতিতে মঞ্চ শুধু বক্তৃতা দেওয়ার প্ল্যাটফর্ম নয়, মঞ্চ মানে ক্যামেরা, মাইক, সিদ্ধান্ত ও মর্যাদাও হয়। কে মঞ্চে বসবে আর কে নিচে থাকবে, এটি অনেক সময় বলে দেয় দলের ভেতরে ক্ষমতার আসল বিন্যাস কোথায়। তাই নারী সদস্যরা নিচে আর পুরুষ নেতারা উপরে বসে আছে, এই দৃশ্য রাজনৈতিক নাগরিকত্বের প্রশ্ন। আর এই কারণেই সামান্তা শারমিনের পোস্ট গুরুত্বপূর্ণ, কারণ তারা একই সাথে এই পুরুষতান্ত্রিক কাঠামোয় নেতা হয়েছেন এবং তার শিকারও হচ্ছেন। এই ছবির মাধ্যমে তিনি আসলে জুলাই পরবর্তী রাজনীতির একটা বড় অস্বস্তিকর চেহারাও সামনে এনেছেন। জুলাই আন্দোলনের সময় নারীরা রাস্তায়, স্লোগানে এবং মিছিলের সামনে ছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা গবেষণার রিপোর্ট বলছে, সংস্কারের যে সুযোগ জুলাই 2024 তৈরি করেছিল, সেই জায়গাটি নিয়ন্ত্রণ করলেন একই পুরুষতান্ত্রিক গেটকিপাররা। রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে ধীরে ধীরে শর্ত সাপেক্ষে দেওয়ার ফ্রেমে রাখল। মিডিয়া ও রক্ষণশীল মহল লিঙ্গ সংস্কারকে অবাস্তব বা সংস্কৃতি বিরোধী হিসেবে উপস্থাপন করল। ওএফআর এর মতো ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে, 2026-এর নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়েছেন মাত্র 7 জন নারী। নতুন 50 সদস্যের মন্ত্রিসভার নারী মাত্র 3 জন, অর্থাৎ গত 25 বছরের মধ্যে সবচেয়ে কম নারী প্রতিনিধিত্ব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এখন একজন পুরুষ। তাহলে নারী কোথায়? নারী আছেন দলের মঞ্চের নিচের সারিতে, পোস্টারে, মিছিলের সামনের সারিতে, কিন্তু নীতি নির্ধারণে নেই। এটাকেই রাজনৈতিক বিজ্ঞানে বলা হয় টোকেনিজম, প্রতীকী উপস্থিতি, বাস্তব ক্ষমতাহীন। এই বিষয়টি সামান্তা শারমিনের ফেসবুক মন্তব্য দিয়ে একটু বিশ্লেষণ করতে চাই, কারণ লেখক গবেষক আলতাফ পারভেজ এই পোস্টে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। তিনি বলছেন, এখন থেকে 14 ঘন্টা আগে নারী রাজনীতিবিদ সামান্তা শারমিন দুটি ছবি সহ ফেসবুকে লিখেছিলেন ব্যাটাগিরি, মুর্দাবাদ। এ পর্যন্ত তার এই পোস্ট 958 বার শেয়ার হয়েছে দেখছি। এতে প্রায় 2100 মন্তব্য পড়েছে এ পর্যন্ত। সমাজ গবেষকদের জন্য চলতি বাংলাদেশকে বোঝার জন্য এই মন্তব্যগুলো বিরাট এক খনি বলে মন্তব্য করেছেন আলতাফ পারভেজ। নিউ মিডিয়া প্ল্যাটফর্ম পোস্ট ও ফেসবুক পোস্টের মোস্ট রিলেভেন্ট 88টি কমেন্ট বিশ্লেষণ করেছে। সেখানে দেখা গেছে, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে যুক্তিভিত্তিক আলোচনা কম, বরং ব্যঙ্গ, অপমান, ব্যক্তিগত আক্রমণ, যৌন ইঙ্গিত এবং ধর্মীয় যুক্তি ও রাজনৈতিক লেভেল বেশি। এই গ্রাফ দেখাচ্ছে 88টি কমেন্টের মধ্যে 48টি ছিল বিরোধী, ব্যঙ্গাত্মক বা ডিসমিসিভ, অর্থাৎ বড় অংশ সামান্থার প্রশ্নের রাজনৈতিক সারবত্তা নিয়ে আলোচনা করেনি, বরং প্রশ্নটিকেই হাস্যকর বা অপ্রয়োজনীয় বানানোর চেষ্টা করেছে। আপা বেশি বোঝেন, রাগ করলেন কেন, এসবও পোস্ট করার বিষয়, এতদিন বুঝলেন, এই ধরনের কথাগুলো সরাসরি গালাগাল নয়, কিন্তু এগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই ভাষা নারীর বক্তব্যকে ছোট, শিশুসুলভ এবং আবেগী করে দেখায়। একজন পুরুষ রাজনীতিক একই প্রশ্ন তুললে হয়তো তাকে বিদ্রোহী বা দলীয় সমালোচক বলা হতো, কিন্তু একজন নারী সমালোচনা করলে বলা হলো রাগী বা অ্যাটেনশন সিকার। সবচেয়ে উদ্বেগজনক অংশ হলো যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা। কিছু কমেন্টে আমরা দেখলাম, কোলে বসা, 501 নম্বর কক্ষ,
বা চরিত্র হরণমূলক ইঙ্গিত এসেছে। এগুলো শুধু অশালীনতা নয়, এগুলো রাজনৈতিক সহিংসতার ভাষা। কারণ এগুলো বক্তব্যের মাধ্যমে সামান্তাকে যুক্তি বা রাজনৈতিক অবস্থান দিয়ে মোকাবেলা করা হয়নি, বরং তাকে শরীর, যৌনতা আর চরিত্রের জায়গায় নামিয়ে আনা। এখানে একটা প্রশ্ন ওঠে, তা হলো রাজনীতিতে নারীরা কথা বললে কি তাকে মতামতের জবাবসহ সামাজিক অপমানও সহ্য করতে হবে? আরেকটি বড় প্যাটার্ন হলো ধর্ম ও শালীনতার ভাষা দিয়ে নারীর রাজনৈতিক স্থান নিয়ন্ত্রণ। কিছু কমেন্টে দেখা গেছে বলা হচ্ছে যে নারী পুরুষ আলাদা বসাই ভালো, নারীরা সামনে থাকলেই সম্মান, পুরুষের পাশে বসা কেন দরকার। শুনতে এগুলো শালীনতার যুক্তি মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হলো এই শালীনতা কি নারীর নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি নারীর ক্ষমতাকে সীমিত করছে? যদি নারী শুধু দর্শক সারিতে সম্মানিত হয় কিন্তু সিদ্ধান্তের মঞ্চে না ওঠে, তাহলে সেটি সম্মানজনক নয়, বরং নিয়ন্ত্রিত হওয়ার খেলায় অংশগ্রহণ নেয়া। এই চারটি খেয়াল করুন। এখানে ৮৮টি কমেন্টের মধ্যে ৩১টি ছিল মাইল্ড মকিং, ২০টি মিডিয়াম জেন্ডার্ড কন্টেম্পট, আর ৯টি সিভিয়ার সেক্সুয়ালাইজড বা ইন্টিমিডেশন কোডেড। অর্থাৎ আলোচনা শুধু মতভেদে আটকে থাকেনি, তা নারী বিদ্বেষী ও ভয় দেখানোর ভাষার দিকেও গিয়েছে। এই ঘটনাকে শুধু এনসিপি সমস্যা ভাবলে কিন্তু ভুল হবে। এটি বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক সংস্কৃতির পুরনো রোগ। নারী লাগে তাদের পোস্টারে, নারী লাগে মিছিলে, নারী লাগে অন্তর্ভুক্তির ছবি দেখাতে, কিন্তু দলীয় কৌশল, মনোনয়ন, অর্থ, মঞ্চ, বক্তব্যের জায়গায় পুরুষের আধিপত্যই বেশি। রুমিন ফারহানা, সামান্তা শারমিন, মার্দিয়া মমতাজকে ঘিরে বুলিং শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ নয়, এটি নারী রাজনীতিকদের জন্য একটি সামাজিক সতর্ক বার্তা। তুমি প্রশ্ন করলে তোমাকে দল বিরোধী বলা হবে, পুরুষতন্ত্র নিয়ে বললে বলা হবে বেশি বোঝো, ধর্মীয় পরিবেশ নিয়ে বললে বলা হবে অশালীন, আর ক্ষমতার মঞ্চে সমান জায়গা চাইলে তোমাকে চরিত্র দিয়ে আক্রমণ করা হবে। তাই প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি নারীদেরকে কি হিসেবে দেখে? ভোটার, মিছিলের মুখ, শহীদ পরিবারের মা বোন, নাকি পূর্ণ রাজনৈতিক নাগরিক? পূর্ণ নাগরিক হলে নারীর প্রশ্ন করার অধিকার থাকতে হবে, মঞ্চে ওঠার অধিকার থাকতে হবে, সিদ্ধান্তের অংশ নেওয়ার অধিকার থাকতে হবে, ভুল করলে সমালোচিত হওয়ার অধিকার থাকতে হবে, কিন্তু শরীর ও চরিত্র দিয়ে অপমানিত হওয়ার নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।